আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সাথে থাকবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আয়কর রিটার্ন নিজে নিজে সাবমিট করবেন। আমরা এখানে দেখাবো কিভাবে একটা জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়, অর্থাৎ যে ব্যক্তির বা চাকরিজীবীর ইনকাম করমুক্ত বা করসীমার নিচে। তো শুরু করা যাক। আমরা প্রথমে টিন নাম্বার দিয়ে এনবিআর এর পোর্টালে গিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর এই যে হোম পেজে রেগুলার ই রিটার্নে ক্লিক করব। এখানে এসে অ্যাসেসমেন্ট ইনফরমেশনে এসে দেখুন রিটার্ন স্কিম, এখানে সেলফ অটোমেটিক থাকবে। অ্যাসেসমেন্ট ইয়ার 2026, অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 অটোমেটিক থাকবে। ইনকাম ইয়ার 2024-25 এগুলো অটোমেটিক থাকবে। এখানে আমরা এই যে পিছনে যেতে পারবো না, 2024-এর জুলাইয়ের 1 তারিখের আগে যেতে পারবো না, আবার 2025-এর 30 জুনের পরে যেতে পারবো না। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এটা রেসিডেন্ট, বাংলাদেশি নাগরিক, বাংলাদেশে থাকেন। আর যদি বিদেশি নাগরিক বাংলাদেশে থাকেন তাহলে নন রেসিডেন্ট। ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, এনি ইনকাম উইচ ইজ ফুলি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, যদি কোনো ইনকাম সম্পূর্ণ করমুক্ত থাকে, কর ছাড়, তাহলে ইয়েস, না থাকলে নো। হেডস অফ ইনকামে এসে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, ইয়েস। এখন আমরা দেখাবো একজন চাকরিজীবীর ইনকাম, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, চাকরি থেকে ইনকাম। এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্স, এগুলো যদি থাকে তাহলে যে কোনো একটা থাকলে বা সব কটা থাকলে সিলেক্ট করব। ভলিউন্টারি ডিসক্লোজার অফ ইনকাম, ভলিউন্টারি ডিসক্লোজার অফ ইনকাম আন্ডার ফার্স্ট শিডিউল, এটা কি এই ধরনের কোনো ইনকাম যদি থাকে তাহলে এটা সিলেক্ট করা হবে, তা নাহলে আমরা কন্টিনিউ দিয়ে সামনে যাবো। এডিশনাল ইনফরমেশন, লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আয়ের যে উৎস, ওই স্থান, ওই লোকেশন, ওই এলাকার সিলেক্ট করতে হবে। আমরা এখানে যে ব্যক্তিটা দিব উনি হচ্ছেন এনি আদার এরিয়া, অর্থাৎ সিটি কর্পোরেশনের বাইরে, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম বা অন্য যে কোনো সিটি কর্পোরেশন। আমরা দেখাই সিটি কর্পোরেশনের বাইরে। যদি ওই ব্যক্তি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গ্যাজেটেড ভুক্ত হয় তাহলে এখানে ক্লিক করব। পার্সন উইথ ডিসএবিলিটি, ডিসেবল যদি হয়, কেউ যদি প্রতিবন্ধী হয় তাহলে এটা সিলেক্ট করব। ক্লেম বেনিফিট অ্যাজ এ পার্টনার অর লিগ্যাল গার্ডিয়ান, যদি কম বয়সী কারো লিগ্যাল গার্ডিয়ান কেউ হয়ে থাকে এবং যার লিগ্যাল গার্ডিয়ান হবে সে যদি প্রতিবন্ধী হয়ে থাকে, শারীরিক প্রতিবন্ধী, তাহলে এখানে ক্লিক করব আমরা। ট্যাক্স রিবেট ক্লেম, ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, কোনো বিনিয়োগের জন্য কেউ যদি কর ছাড় ক্লেম করে তাহলে ইয়েস, না হলে নো, আমরা ক্লেম করব। আইটি 10B রিকোয়ারমেন্টস, ব্যক্তি আয়কর, এটা আইটি 10B। গ্রস ওয়েলথ ওভার 50 লাখ টাকা, ইয়েস হলে ইয়েস। কারো যদি মোট পরিসম্পদ 50 লাখ টাকার উপর হয় তাহলে ইয়েস, না হলে নো। যদি মোটর কার থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। অফশোর প্রপার্টি থাকলে ইয়েস, না থাকলে নো। শেয়ার হোল্ডার, যে কোনো শেয়ার হোল্ডার ডিরেক্টর হবে কোম্পানি, কোনো কোম্পানি যদি কোনো পরিচালনা পরিষদের সদস্য পদ বা পরিচালক হয়ে থাকে কেউ তাহলে ইয়েস, না থাকলে নো। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশনের ভিতরে যদি কোনো সম্পদ থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। তাহলে আমরা সামনে চলে যাব। আমরা একজন বেসরকারি চাকরিজীবীর আয়কর রিটার্ন কিভাবে সাবমিট করা হয় সেটা দেখাবো। আমরা ধরলাম যে XYZ লিমিটেড কোম্পানিতে উনি চাকরি করেন। ডেজিগনেশন আমরা দিলাম অফিসার। বেসিক স্যালারি ধরলাম যে 20,000 টাকা করে। আচ্ছা, আমরা 40,000 টাকা করে ধরি, তাহলে 4,80,000 টাকা হয় বেসিক স্যালারি, 40,000। কারণ প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করেন অধিকাংশ ক্ষেত্রে হাউস রেন্ট ওইভাবে আলাদা দেওয়া হয় না। তারপরে আমরা ধরলাম যে একটা সামান্য একটা অ্যামাউন্ট ধরি, যদিও
অনেকের থাকে, অনেকের থাকে না। ধরলাম 5,000 টাকা করে 12 মাসে 60,000 টাকা মেডিকেল অ্যালাওয়েন্স অনেকেরই থাকে না, ধরলাম 500 টাকা করে 6,000 টাকা কনভেন্স অ্যালাউন্স ধরলাম নাই। যদি কারো থাকে তাহলে দিবেন। ঈদ ঈদ উৎসব বা পূজার বোনাস, এটা বেসিক যদি হয়, এখানে আমরা 40,000 ধরেছি, তো ধরলাম যে 50% বোনাস দিচ্ছে, তাহলে 20,000 করে 2 ঈদের বোনাস বা 2 পূজার পূজাতে ওনারা ইয়েতে পায়, 2টা বোনাস একসাথে পায়। আমরা ধরলাম 50% হলে 40,000 টাকা। অ্যাড মরে গেলে আরো কোনো ভাতা আছে কিনা এগুলো অ্যাড করা যাবে। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা সামনে চলে যাব। এই রিবেট অংশে আরো যদি লাইফ ইন্স্যুরেন্স থাকে এটা আমরা অ্যাড করব। যদি এই রিবেট গুলো মনে রাখতে হবে যে যে অর্থ বছরের আয়কর রিটার্ন আমরা সাবমিট করি, যেমন আমরা এখন আয়কর রিটার্ন সাবমিট করছি 2024-25 অর্থ বছরের, এই অর্থ বছরের মধ্যেই বিনিয়োগ থাকা লাগবে। ইন্স্যুরেন্স, ডিপিএস, অ্যাপ্রুভড সঞ্চয়পত্র অ্যান্ড আদার গভর্নমেন্ট সিকিউরিটি, এরকম অনেক কিছু আছে, প্রভিডেন্ট ফান্ড, তারপর আছে এই যে জাকাত ফান্ড, অনেক কিছু আছে। যদি থাকে তাহলে আমরা দিব। ধরলাম যে এই ব্যক্তি, আচ্ছা আমরা একটা দেখাই যে একটা ডিপিএস আছে ওনার, ধরলাম যে ডিপিএসটা আছে সোনালী ব্যাংকে। সোনালী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমরা একটা আনুমানিক একটা নাম্বার দিয়ে দিলাম, ডিপোজিট, আর ধরলাম যে প্রত্যেক মাসে 1,000 টাকা করে গত অর্থ বছরে উনি, এক বছরেরটা যেহেতু দেখাবো, শুধু উনি ডিপোজিট যদি লাস্ট অর্থ মানে যে অর্থ বছরের আয়কর রিটার্ন আমরা সাবমিট করছি ওই অর্থ বছরের আগেও যদি করে থাকেন, মনে রাখতে হবে যে ডিপোজিট যেহেতু প্রতি মাসে মাসে জমা হয়, তাহলে যে অর্থ বছরের আয়কর রিটার্ন সাবমিট করব ওই অর্থ বছরে যা জমা হয়েছে সেটা আমরা এখানে উল্লেখ করব। ধরলাম যে উনি 12 মাসে 12,000 টাকা ডিপোজিট ডিপিএস অ্যাকাউন্টে জমা করেছেন। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা সামনে চলে যাব। এক্সপেন্সেস ফর ফুড, ক্লদিং, এসেনশিয়াল, খাদ্য, কাপড় চোপড় আর অন্যান্য অত্যাবশ্যকীয় খরচ, ধরলাম প্রত্যেক মাসে 10,000 টাকা করে খরচ হলে 1,20,000 টাকা। অ্যাকোমোডেশন, থাকার খরচ, ওন হাউস, নিজের বাড়িতে থাকে, অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন, ড্রাইভার, ওনার যেহেতু গাড়ি আমরা আছে এটা সিলেক্ট করি নাই, ধরলাম যে ব্যক্তি গাড়ি নাই। আদার ট্রান্সপোর্টেশন, ধরলাম প্রত্যেক মাসে 500 টাকা করে যদি ভাড়া লাগে ওনার, তাহলে 12 মাসে 6,000 টাকা। ইউটিলিটি এক্সপেন্স, হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স, বিদ্যুৎ বিল, ধরলাম প্রত্যেক মাসে 1,000 করে 12,000। তারপর গ্যাস, পানি, ময়লার বিল, এগুলো ধরলাম প্রত্যেক মাসে 1,500 করে 1,000 করে 1,100 করে ধরি আমরা, তাহলে এখানে হবে 13,200, 13,100। আচ্ছা আচ্ছা, আমরা এটা ক্যালকুলেটর হিসাব করে দেখি, আমাদের মৌখিক হিসাবে অনেক সময় ভুল হয়, আমার মনে হয় ভুল হয়েছে। 13,200। হ্যাঁ, মোবাইল ফোন, ইন্টারনেট, টিভি চ্যানেল অ্যান্ড সাবস্ক্রিপশন, এটা মিলিয়ে আমরা ধরলাম যে 500 করে মাসে হলে 6,000 টাকা। যদি কোনো কাজের লোক থাকে তাহলে কাজের লোক ধরলাম আছে 2,000 টাকা, 1,500 করে 18,000 টাকা। যদি না থাকলে শূন্য থাকবে। যদি ওই যে ব্যক্তির আয়কর রিটার্ন আমরা সাবমিট করব ওই ব্যক্তির ইনকামের খরচে কারো পড়াশোনা চলে, এরকম কারো হলে এডুকেশন এক্সপেন্সেস, এটা আমরা ধরি প্রত্যেক মাসে 2,000 টাকা করে 24,000। এবার হচ্ছে উৎসবে খরচ, ঈদ, পূজা, পার্বণে ধরলাম 15,000 করে 30,000 টাকা খরচ। যদি কেউ দেশের ভিতরে বা বাইরে ভ্রমণে যান তাহলে এটা এখানে উল্লেখ করবেন। দান, যেটা দান, ফিলান্থ্রপি, দান কত টাকা করেছেন এটা এখানে। অন্য কোনো বিশেষ খরচ হলে এখানে।
এনি আদার এক্সপেন্সেস এখানে উল্লেখ করবেন। ট্যাক্স, চার্জেস এটসেট্রা পেড ডিউরিং 1st July 2024 to 30th June 2025। এটা কি পেমেন্ট অফ ট্যাক্স এর সোর্স অ্যান্ড অ্যাডভান্স ট্যাক্স। কারো যদি সোর্স ট্যাক্স কাটা থাকে, অগ্রিম কর দেওয়া থাকে, তাহলে এটা উল্লেখ করবেন, আর এই ঘরে ওটার বর্ণনাটা দিবেন যে কিসের খরচ হয়েছে। পেমেন্ট অফ ট্যাক্স, সারচার্জ অ্যান্ড আদার অ্যামাউন্ট, অন্য কোনো কর, তারপর সারচার্জ বা অন্য কোনো কিছু খরচ হলে এটা এখানে উল্লেখ করা হবে, আর এখানে স্পেসিফিকেশনটা কিসের খরচ হয়েছে সেটা ওখানে উল্লেখ করতে হবে। ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন, পার্সোনাল লোনের সুদ কত টাকা পরিশোধ করেছেন এটা এই ঘরে উল্লেখ করে এখানে রিমার্কসে বিস্তারিত লিখতে হবে। পরিবেশগত সারচার্জ যদি থাকে তাহলে এখানে দিয়ে এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, আমরা 7 কন্টিনিউ দিয়ে সামনে চলে যাই। অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস, যদি কোনো ব্যক্তি আগের বছর অনলাইনে আয়কর রিটার্ন দিয়ে থাকেন তাহলে ইম্পর্টেন্ট অটো ফিল এখানে ক্লিক করলে চলে আসবে। এই যে কি আসলো এখানে, নো সাবমিশন ফাউন্ড ফর অ্যাসেসমেন্ট ইয়ার 2024 টু 2025 যদি থাকতো তাহলে এখানে ক্লিক করলে অটোমেটিক সব চলে আসতো। আচ্ছা, আমরা অ্যাসেটসে যেহেতু আমরা একজন চাকরিজীবীর আয়কর রিটার্ন সাবমিট করছি, তাহলে আমরা কি করব, বিজনেস ক্যাপিটাল এখানে নাই, নন এগ্রিকালচারাল প্রপার্টি, অকৃষি জমি ধরলাম যে, হ্যাঁ অকৃষি জমি আমরা ধরলাম ওনার আছে একটা ঠিকানা, আমরা দিয়ে দিই। ধরলাম যে এটা উনি বাবার কাছ থেকে পৈতৃক সূত্রে পেয়েছেন, এটা পরিমাণ ধরলাম 2%। শতাংশকে একরে আমরা এখানে তো শতাংশ উল্লেখ করা যায় না, একর 2% হলে 0.02 এভাবে উল্লেখ করতে হবে। ভ্যালু ধরলাম যে ইনকাম ইয়ারের শুরুতে ছিল 2%, দাম 2 লাখ, আর ইনকাম ইয়ারের শেষ দিকে 10,000 টাকা বেড়েছে 5,000 করে। এখানে জমির দাম উল্লেখ করা হলো, তারপর এগ্রিকালচারাল প্রপার্টি ধরলাম যে উনি কিনেছেন, পৈতৃক সূত্রে পান নাই। আচ্ছা, পৈতৃক সূত্রটা আমরা প্রথম দেই। ধরলাম যে উনি পৈতৃক সূত্রে 4% পেয়েছেন। 4%-এর দাম, মাঠের জমির দাম কম থাকে, ধরলাম 20,000 টাকা করে, 80,000 টাকা, বছরের শেষেও দাম বাড়ে নাই। আচ্ছা, এবার আমরা ধরলাম যে উনি এখানে মৌজার নাম, গ্রামের নাম, পোস্ট অফিস, উপজেলা, থানা, উপজেলা, জেলা, এটা ক্লিয়ারলি বানান যেন ভুল না হয় খেয়াল রাখতে হবে। ধরলাম উনি কিনেছেন আরো 15%, 15%-এর দাম, মাঠে আমরা ধরি যে এটার দাম আরো কম, 10,000 টাকা করে ধরলাম। ফিনান্সিয়াল অ্যাসেট, ওই যে আমরা একটা ডিপিএস উল্লেখ করেছি, ওই ডিপিএসটা আমরা ব্যাংক উল্লেখ করেছিলাম কি, সোনালী ব্যাংক। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা, সঠিক অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই বসাতে হবে। যদি কোনো ব্যক্তি ডিপিএস থেকে তো মাসে মাসে লাভ পায় না, এফডিএ থেকে মাসে মাসে লাভ বা 3 মাস পর নির্দিষ্ট মেয়াদে লাভ পায়, এরকম যদি অর্থ বছরে কোনো লাভ পেয়ে থাকেন বা ডিপিএস বা সঞ্চয়পত্র থেকে লাভ পেয়ে থাকেন, সেটা ইনকাম অংশে অন্তর্ভুক্ত করা হয়। ওই রকম হলে এই যে অ্যাডভান্স লেভেলে ইনপুট ফ্রম ইনকামে ক্লিক করলে সব চলে আসবে। তো ধরলাম এই ব্যক্তি ডিপিএস আরো 2 বছর আগে করেছেন, তাহলে এই বছর 12,000, আগের বছর 12,000, 24,000 টাকা জমা হয়েছে। অ্যাসেট অংশে টোটাল সবকিছু থাকবে। লোনস গিভেন্স টু আদার্স, কেউ যদি কোনো ব্যক্তিকে লোন দেয় তাহলে এখানে উল্লেখ থাকবে। প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ফান্ড, আচ্ছা এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড যদি থাকে তাহলে প্রতিষ্ঠানের নাম, পার্টিকুলার, জিপিএফ আরপিএফ যাই হয়, অ্যাকাউন্ট নাম্বার, আর হচ্ছে চাকরি জীবনের শুরু থেকে এই পর্যন্ত কত টাকা জমেছে। আচ্ছা, ওনার ধরলাম প্রভিডেন্ট ফান্ড নাই, মোটরসাইকেল তো নাই আগেই। স্বর্ণ ধরলাম যে উনি আছে, পৈতৃক সূত্রে পেয়েছেন 1 ভরি। এখন এই স্বর্ণের দাম তখন যাই থাক, বর্তমান অর্থ বছরে স্বর্ণের দাম আমরা ধরলাম 1.5 লাখ টাকা, ধরলাম 1 ভরি আছে। ফার্নিচার, আসবাবপত্র, ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক আইটেম, এই ঘরের মধ্যে আসবাবপত্র, বৈদ্যুতিন, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক জিনিসপত্র যা যা থাকে এগুলো আমরা ধরলাম যে আছে ওনার, সব কিছুই ধরলাম উনি কিনেছেন, সব মিলে 50টা আইটেম আছে, তো সব মিলে ধরলাম 2 লাখ টাকার
আছে ফার্নিচার, ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক আইটেম। আদার অ্যাসেটস অফ সিগনিফিক্যান্ট ভ্যালু, যদি এরকম কোনো কিছু থাকে যেটা নির্দিষ্ট মূল্য আছে এখানে উল্লেখ করব। ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, কারো যদি ব্যাংক অ্যাকাউন্টে বা যেমন এই যে নোটস, কারেন্সি, ব্যাংকস, কার্ডস অ্যান্ড আদার ইলেকট্রনিক ক্যাশ, এরকম কোনো কিছু থাকলে এখানে ক্লিক করে এই যে এখানে চলে যাবে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এখানে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম, তারপর অ্যাকাউন্ট নাম্বার, কত টাকা আছে ব্যাংকে। এই ডেটটা আবার 30 জুন 2025 যে টাকাটা থাকে অ্যাকাউন্টে ওই টাকাটা হবে। ক্যাশ ইন হ্যান্ড, হাতে নগদ কত আছে অর্থ বছরের শেষে। আদার ডিপোজিট, ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স, এরকম কোনো কিছু থাকলে এখানে ক্লিক করলে সবকিছু ফিল আপ করতে হবে। অ্যাসেটস আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে যদি কারো কোনো সম্পদ থাকে তাহলে এটা এখানে উল্লেখ করতে হবে। এই যে এখানে ডিসক্রিপশন অফ লোকেশন, টাইপ অফ অ্যাকুইজিশন, ভ্যালু at the start of the income year, value at the end of the income year. Liabilities, borrowing from bank or other financial institute, ব্যাংক থেকে লোন এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে কেউ যদি ঋণ নিয়ে থাকে তাহলে ওটা এখানে উল্লেখ করতে হবে। এই যে নেম অফ দ্য ব্যাংক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউট, অ্যাকাউন্ট নাম্বার, পারপাস মানে উদ্দেশ্য, ব্যালেন্স অ্যামাউন্ট। আনসিকিউর্ড লোনস, যদি আরো একটা সিকিউর্ড লোন থাকে, একটা আনসিকিউর্ড থাকে। মানে সিকিউর্ড লোন যেটা, এটার বিপরীতে এফডিআর এর অরিজিনাল রসিদ বা ব্যাংক কর্তৃপক্ষ যেটা নিরাপদ মনে করেন ওইরকম কোনো কিছু রাখে। আনসিকিউর্ড লোন ধরলাম নাই। বরোয়িং ফ্রম ব্যাংক, এটা আমরা দেখিয়েছি একটু আগে, ধরলাম ওনার কিছুই নাই। ঠিক আছে, ধরলাম আমরা এইবার ওনার আয়কর রিটার্ন অনলাইনে প্রথম সাবমিট করছি। ওনার নিট ওয়েলথ আসলো 8,14,000 টাকা। এটা যদি আমরা এখানে না বসাই তাহলে এই যে এখানে ডিফারেন্স থেকে যাবে। আমরা এখানে খরচটা একটু বাড়াই দিলাম, ভাড়াটা একটু বাড়াই দিই। আমাদের আরো কত লাগবে, 1,36,800। ক্যাশ ইন হ্যান্ড আমরা দেখাই 6,800। তাহলে আমরা এখানে ক্যাশ ইন হ্যান্ড দেখালাম 6,800, আরো 1,30,000 টাকা। আমরা এটা সেভ দিয়ে যাই, তা না হলে থাকবে না। এক্সপেন্ডিচার এখানে 1,30,000 ধরলাম যে ইন্টারেস্ট, আচ্ছা লোন তো নাই আমরা দেখিয়েছি, তাহলে 1,30,000। অন্য কোনো খরচ, এটা এখানে স্পেসিফিক কি খরচ সেটা এখানে লিখে দিতে হবে। তাহলে আমরা এখানে এসে দেখি ডিফারেন্স 0। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করতে হবে, ওনার নেট ওয়েলথ আমরা ওখানে উল্লেখ করেছিলাম 8,14,000। যেহেতু ক্যাশ ইন হ্যান্ড আছে, ক্যাশ ইন হ্যান্ড 6,800 টাকা, তাহলে আমাদের 8,14,000 এটা দিয়েছিলাম। এখন দিতে হবে আমাদেরকে দিতে হবে এই যে নিট ওয়েলথটা একটু পরে বসালে হয়, তাহলে এই সমস্যাটা হয়। আচ্ছা, নিট ওয়েলথ 8,20,800, এটা আমরা এখানে বসালাম। এখন আমাদের ডিফারেন্সে প্লাস 6,800, মানে আরো 6,800 হাতে আছে, তাহলে এটা এখানে দেখিয়ে দিতে হবে। তাহলে 13,600 টাকা ক্যাশ ইন দেখিয়ে দিচ্ছি আমরা। এই যে ডিফারেন্স 0, 7 কন্টিনিউ দিয়ে সামনে চলে যাব। ট্যাক্স এন্ড পেমেন্টে এসে দেখি কোনো ট্যাক্স এসেছে কিনা, না, তাহলে ওনার 0 ট্যাক্স, কোনো ট্যাক্স আসেনি। কারণ হচ্ছে, এটার কারণটা আমরা দেখিয়ে দিই।
এমপ্লয়মেন্ট সামারিতে ওনার টোটাল ইনকাম হচ্ছে 4,02,000 টাকা। ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম 1,34,000, ট্যাক্সেবল ইনকাম 2,68,000। এই ট্যাক্সেবল ইনকাম 3,50,000 টাকা পর্যন্ত জিরো ট্যাক্স, মানে কোনো ট্যাক্স আসবে না পুরুষ হলে। আর যদি মহিলা হয় তাহলে 3,75,000, প্রতিবন্ধী হলে 4,75,000 টাকা। ও সরি, মহিলা হলে 4 লাখ টাকা, প্রতিবন্ধী হলে 4,75,000 টাকা। যাই হোক, স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য 3,50,000 টাকা পর্যন্ত। তো 3,50,000-এর উপরে হলেই ন্যূনতম ট্যাক্স, যেটা সিটি কর্পোরেশনের ভিতরে হলে 5,000, তারপর সিটি কর্পোরেশনের বাইরে হলে 3,000 টাকা। আর ঢাকা উত্তর দক্ষিণ এই সিটি কর্পোরেশনের বাইরে অন্য সিটি কর্পোরেশন হলে 4,000 টাকা, ঢাকা উত্তর দক্ষিণ হলে 5,000। ঠিক আছে, আমরা দেখলাম যে কেন ট্যাক্স আসেনি, যেহেতু ট্যাক্সেবল ইনকাম 3,50,000-এর নিচে। তাহলে ট্যাক্স এন্ড পেমেন্টে এসে আমরা আবার দেখি কি হয়। এখানে প্রসিড টু অনলাইন রিটার্ন, এটাতে ক্লিক করলেই সামনে নিয়ে যাবে, ইংলিশ বাংলা দুইটাই আসবে, রিটার্ন সাবমিট। এটা আমরা আবার একটু দেখে নিব। সাবমিট করার আগে কমপক্ষে একবার দুইবার আমরা ওই যে ব্যাকে গিয়ে আবার শুরুতে সবকিছু দেখে নিব সুন্দর করে। এই সাবমিট রিটার্ন, এখানে ক্লিক করলে ইয়েস নো অপশন আসবে। ইয়েস নো অপশন আসলে ইয়েসে ক্লিক করলেই আয়কর রিটার্নটা কি সাবমিট হয়ে যাবে। তারপর ডকুমেন্টগুলো ডাউনলোড দিয়ে নিতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।